নমস্কার। আজকে আইন আদালত বিষয় দু চারটি কথা বলতে এলাম। বঙ্কিমচন্দ্র তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে বলেছিলেন, আইন সে এক তামাশা মাত্র, বিত্তবান মানুষেরা শখ করিয়া সে তামাশা দেখিয়া থাকে। আজ থেকে 150 বছর আগে বঙ্কিম যা বলেছিলেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার প্রশ্ন কবিতায় সেই একই কথার প্রতিধ্বনি করেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এই উক্তির মাধ্যমে। আমাদের বিচার ব্যবস্থা মূলত আমাদের আইন ব্যবস্থারই অনুসারী, অর্থাৎ আইন যা আমাদের সংবিধান দিয়েছে বা আমাদের বিভিন্ন অন্যান্য সিভিল ল বা ক্রিমিনাল ল দিয়েছে, সেগুলির যদি ব্যত্যয় ঘটে, অন্যথা ঘটে, সেগুলি সম্পর্কে নানান নীতি নির্দেশিকা দিয়ে থাকেন জজ এবং ম্যাজিস্ট্রেটরা। তো সাধারণভাবে বলতে গেলে আমাদের বিচারালয়ের দুটি প্রধান ভাগ, একটা দেওয়ানি আদালত আর একটি ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত সাধারণত ঘর বাড়ি জমি জমা বা ম্যাট্রিমোনিয়াল স্যুট, বিবাহ সংক্রান্ত, অথবা কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার মামলা, এগুলোই সাধারণত ডিল করে। আর ফৌজদারি আদালত রাষ্ট্রের বিরুদ্ধে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, সে যে কোনো অপরাধ, ডোমেস্টিক ভায়োলেন্সই হোক বা অ্যাসাল্টই হোক বা মানহানিকর ব্যাপারই হোক, যে কোনো রকম, সেটা ফৌজদারি বিধানের মধ্যে পড়ে। সেটা এফআইআর মাধ্যমে হতে পারে, থানার মাধ্যমে, থানায় কমপ্লেন লজ করে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দিয়ে, এছাড়া সরাসরি ম্যাজিস্ট্রেটের কোর্টে গিয়েও দাখিল দেওয়া যায়। অনেক সময় কোর্ট নিজে থেকে কিছু মামলা রুজু করেন এবং ফৌজদারি মামলাও সেভাবে রুজু হয় যখন কোনো থানা থেকে, যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক কাজের খবর থাকে, তখন তারা নিজেরাই মামলা রুজু করে থাকে। তো সে যাই হোক, আমাদের এখানে বিচার সভা তার আইনের যে পারভিউ, আইনের যে ক্ষেত্র, সেটাকে অনুসরণ করে গড়ে উঠেছে। বিচার সভা কোনো নতুন আইন তৈরি করে না, কোর্ট কোনো নতুন আইন তৈরি করে না, বিভিন্ন রুলিংস দেয়, বিভিন্ন ইনস্ট্যান্স আমরা পাই। লখনৌ হাইকোর্ট একটা ইনস্ট্যান্স দিয়েছে, কি কেরালা হাইকোর্ট একটা ইনস্ট্যান্স দিয়েছে, কেস রেফারেন্স হিসেবে সেগুলো গৃহীত হয়ে থাকে। বড় বড় মামলার ক্ষেত্রে এই ধরনের রেফারেন্স প্রায় আইনের সমপর্যায়ভুক্ত হয়ে থাকে। আইনের ধারা যেভাবে কাজ করে, এই প্রিসিডেন্স যাকে বলা হয়, এই প্রিসিডেন্সগুলো সেইভাবে কাজ করে থাকে। তো এগুলো হাইফাই ব্যাপার। ছোটখাটো কথায় আসি, আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে গার্হস্থ স্তরে বিভিন্ন দেওয়ানি মামলা হয়, বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে, অথবা কোনো জায়গায় কোনো মানুষ আহত হয়েছেন, প্রহৃত হয়েছেন, অপমানিত হয়েছেন। এইসব নানান বিড়ম্বনার মাধ্যমে মানুষ প্রতিকার প্রার্থনায় থানা বা কোর্টের শরণ নিয়ে থাকে। দ্বিতীয়টি যেটি বললাম, এটা ফৌজদারি, আর প্রথমটি ছিল দেওয়ানি বা সিভিল কেস। এছাড়াও কমার্শিয়াল ল, কোম্পানি ল, যেখানে কোম্পানি বিষয়ে আলোচিত হয়ে থাকে, কোম্পানির লেনদেন, চুক্তি ভঙ্গ ইত্যাদি। এছাড়া ট্যাক্সের ব্যাপারে বিভিন্ন আদালত বা ট্রাইব্যুনাল আছে, সেগুলো স্বতন্ত্র। আমরা দেখি সাধারণ মানুষ যেখানে নিত্য হয়রান হচ্ছে, সেই বঙ্কিমচন্দ্রের ভাষায় এক তামাশা চলেছে, তারিখ পে তারিখ চলেছে, সেটি সাধারণত দেওয়ানি আদালত। ফৌজদারি আদালতে হয় না যে তা নয়, কিন্তু সেখানকার তঞ্চকতাটা অন্যরকম।
আবার কিছু কিছু ক্ষেত্রে মিক্সড কেস থাকে, দেওয়ানির সঙ্গে ফৌজদারি জোড়া থাকে বা জুড়ে যায়, বা উকিলবাবুরা জুড়ে দেন, বা কোর্ট থেকে থানা থেকে জুড়ে দেওয়া হয়। এগুলো স্বতন্ত্রভাবে আলোচ্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ন্যায়ালয়ে গিয়ে মানুষ যে ন্যায় প্রাপ্তির আশায় গিয়ে বিভিন্ন মামলা করেন, তার সুরাহা পেতে তাদের কতদিন চলে যায়। সময়টা মানুষের জীবনের কাছে একটা বড় ফ্যাক্টর। সেই সময়টা তো মানুষের জীবনে কেউ ফিরিয়ে দিতে পারে না। বাড়িওয়ালা ভাড়াটিয়ার মামলাই হোক, বা ম্যাট্রিমোনিয়াল স্যুট স্বামী স্ত্রীর বিচ্ছেদ জনিত কারণেই হোক, বা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট সেটাই হোক, বা যে কোনো রকমের সিভিল স্যুট হোক, তাকে আরো বিলম্বিত করে তুলতে পারে তার সঙ্গে যদি ফৌজদারি কেস যোগ করে দেওয়া যায়। একজন মনীষী বলেছিলেন, পুলিশ সে হলো সরকার নিয়োজিত সশস্ত্র বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী। কথাটা হয়তো অতিশয়োক্তি নয়, কারণ অস্ত্রধারী যারা থানাদার থাকেন তারা অস্ত্রের দর্পে এবং প্রশাসনিক ক্ষমতায় সাধারণ মানুষকে নানাভাবে নিগৃহীত করতে থাকে। আমার ছোটবেলায় দেখা দু একটি ঘটনা বলি, যে গরিব গুরব মানুষ পথের ধারে বসে হয়তো কিছু সবজি বা আনাজ বিক্রি করছে, কেউ হয়তো দুটো চুনো মাছ বিক্রি করছে। ওই পাশে গঙ্গা থেকে ধরে আনা, তখন গঙ্গার স্রোত ছিল, তো হল্লা গাড়ি বলে এক ধরনের গাড়ি ছিল সেই সময়, পুলিশের হল্লা গাড়ি, আর তার সঙ্গে কিছু ওই ভ্যান আসতো। এসে করতো কি, ওই বেমালুম তারা এইসব গরিব গুরব মানুষ যারা সবজি আনাজ পথে বসে বিক্রি করছে, এবং সাধারণ মানুষ তাদের থেকে জিনিসপত্র, দৈনন্দিনের নিত্যদিনের খাদ্যবস্তু সংগ্রহ করছে। কোথায় কাটা আলু, কোথায় কানা বেগুন, কোথায় এক ফালি কুমড়ো। হল্লা গাড়ি এসে বেমালুম তাদের নিয়ে গিয়ে ভ্যানে তুললো, টানতে টানতে, হিঁচড়াতে হিঁচড়াতে। তারা কত কাকুতি মিনতি করেছে, ছোটবেলায় তখন তাকিয়ে তাকিয়ে দেখেছি আর ভেবেছি একদিন আমি ওকালতি করে এইসব মানুষগুলোর পাশে দাঁড়াবো। কিন্তু স্বপ্ন আর বাস্তবে অনেক ফারাক থাকে। সেটা বুঝতে পারলাম এলএলবি পাস করার পর, প্র্যাকটিস শুরু করার পরে। আমার সিনিয়র আমার মাস্টারমশাই, আমার কলেজে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ লয়ের মাস্টারমশাই আমার সিনিয়র। সন্ধ্যাবেলা তার চেম্বারে যাই, ড্রাফটিং করি, এবং পরবর্তী দিনের যে সমস্ত মামলা সেগুলো সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে দিই। এবং পরবর্তী দিনে তার যেদিন যেদিন কেস থাকে, আরো 5টা জুনিয়রের সঙ্গে আমিও যাই, উনিও থাকেন বড় বড় কেস হলে। তো একদিনের অভিজ্ঞতার কথা বলি, যা আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে থাকবে। সন্ধেবেলা এরকম লেখালেখির কাজ চলছে, দরজা ঠেলে ঢুকলেন এক প্রবীণা রমণী, শীর্ণ চেহারা, মলিন বেশবাস, আর তার সঙ্গে একটি 16-17 বছরের মেয়ে। সেও খুব রোগা পাতলা, শীর্ণ কৃষকায় চেহারা, বোঝাই যায় ভালো মতো খাবার পায় না। এই যে মানুষগুলি এসে, হয়তো আগেও তারা কখনো এসেছেন, আমি তাদের প্রথমবার দেখছি। উকিলবাবু তাদের দেখে বললেন, কি টাকা এনেছো? বলে, হ্যাঁ উকিলবাবু টাকা এনেছি। আচ্ছা, আমার ওই ক্যাশিয়ারের কাছে দিয়ে যাও। আচ্ছা, তোমার কেসটা একবার বলো তো। বলে, আমাকে বললে লিখে নাও, পয়েন্টগুলো লিখে নাও, কি হয়েছিল লিখে নাও। তো ওই ভদ্রমহিলা বলতে লাগলেন যে, দেখুন স্যার, আমি 5 বাড়িতে বাসন ধোয়া, ঘর মোছার কাজ করি, সোজা কথায় ঝিগিরি, শুনতে খারাপ লাগবে। তো এই মহিলাটির স্বামী নেই, শীর্ণ শরীর, দুবেলা পেট পুরে খেতে পর্যন্ত পায় না,
এবং অপুষ্টিতে ভুগে বাচ্চাটিও খুবই শীর্ণ, হয়তো 1-1.5 বছর বয়স, দেখলে মনে হয় 6 মাস, এমনই শীর্ণকায়। সেই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। তো বিরুদ্ধা বলতে থাকেন যে এই মেয়ে আমার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তখন উকিলবাবু জিজ্ঞেস করলেন, তখন ওর বয়স কত? বলে, কত হবে, 15-16। তাহলে কি করবো স্যার? না, লেখো, যা বলছেন উনি লেখো। আমি লিখলাম এবং পরবর্তীকালে এই মেয়েটিকে ছেড়ে ছেলেটি পালিয়ে যায় এবং ছেলেটিকে আর খোঁজ খবর করেও এরা পায়নি। ভয় থানা পুলিশ করেনি, জানে যদি এদের আটকে দেয় কোনোভাবে থানায় গেলে। কারণ আমাদের থানাগুলো তো একটা ভীতিকর স্থান, অন্তত সেই সময় তো ছিল। কি ঝামেলায় এরা পড়বে সেই ভয়ে, আর সেই আত্মবিশ্বাসও ছিল না, শিক্ষা ছিল না, আত্মবিশ্বাসও ছিল না। ফলে তারা থানায় না গিয়ে সোজা উকিলবাবুর কাছেই এসেছে। এবার উকিলবাবু মানে কি, বাঘের হাত থেকে বাঁচতে কুমিরের মুখে পড়া। কিরকম? উকিলবাবু বললেন, ওই 500 টাকা, তখনকার দিনের 80-র দশক, 500 টাকা রেখে যাও। তো ওই রবীনা তাদের কোমরের খুঁট থেকে 500 টাকা যেন বুকের 5খানা হাড় খুলে বার করে দিচ্ছেন, এইভাবে দিলেন কাপা কাপা হাতে। তখন কম্পিউটার ছিল না, ক্যাশিয়ার বাবু লিখে নিলেন, বড় একটা জাবদা খাতা ছিল, একটা ছোট কাগজে তাকে একটা হাত চিটা বানিয়ে দিলেন। উকিলবাবু বললেন, যাও, 3-7 বাদে দেখা করবে, দেখা যাক কি করা যায়। বলা ভালো, এই যে মেয়েটি, এই মেয়েটি মা যখন 5 বাড়িতে কাজে যায় তখন মার জন্য রান্না বান্না করে, বাচ্চার জন্য কিছু যা জোটে, গরিব মানুষ, এবং অবসর সময় মুড়ি ভাজে। 1 প্যাকেট মুড়িও যাওয়ার সময় মেয়েটি দিয়ে গেল, উকিলবাবু আপনি আমার নিজের হাতে ভাজা মুড়ি, দেশি মুড়ি খাবেন। তারপরেও ওই তঞ্চকতা। এবার তঞ্চকতার ঘটনাটি বলি। আমার মাস্টারমশাই, তবু বলছি, কারণ সত্য কোনো গোত্রভেদ করে না। ওরা বেরিয়েছেন কি বেরোননি ঘর থেকে, স্প্রিংটা দরজা বন্ধ হয়ে গেল, এসি ঠান্ডা আবার পুরোদমে চালু হয়ে গেল। আমার মাস্টারমশাই বলতে লাগলেন, এই কেসে কোনো মেরিট নেই, একে কালীবাড়ির বিয়ে, তাই নাবালিকা। আমার এত মনটা খারাপ হয়ে গেল। বললাম, স্যার আপনি জানেন কেসে মেরিট নেই, তারপরেও 500 টাকা নিলেন? বর্ষা ভদ্রলোক, আমার মাস্টারমশাই, আমাকে খুব স্নেহ করতেন, কিন্তু সেদিন তার যে রুদ্রমূর্তি দেখেছিলাম আমি সারা জীবন ভুলতে পারবো না। উনি রক্তাক্ত মুখে আমাকে তাকিয়ে বললেন, তোমার দ্বারা ওকালতি হবে না। এই সাধুতা আর সততাকে পুঁজি করে যদি তুমি ওকালতি করতে যাও, তাহলে তুমি সারা জীবন ওই বার লাইব্রেরিতে বসে থাকবে, চা খাবে, পেপার পড়বে, বাড়ি চলে যাবে, একটা মামলাও পাবে না। বললাম, তার মানে আপনি কি বলছেন স্যার, বুঝিয়ে বলুন। যে কেসে মেরিট নেই আপনি সেই কেসটা নিলেন এবং টাকাটা নিলেন। দেখো, এই যে আমার এসি রুম, এই যে আমার 6 জন কর্মচারী, এদের খরচপত্র কে দেবে? সরকার? আমি কোনো বেতনভোগ কর্মচারী? আমার এই কেস থেকেই রোজগার, এই এসি ঘরে বসে থাকা, আমার ওই বাইরে দাঁড়ানো গাড়ি এবং সেখানে বসে থাকা ড্রাইভার, আমার এই স্ট্যাটাস আমি কিভাবে মেনটেন করব? দেখো, সাধুতা যদি করতে চাও তাহলে একখানা নামাবলী কেন, সেখানে গায়ে দিয়ে হরিনাম জপ করতে থাকো, তোমার জন্যে ওকালতি নয়। সেই দিন যে আমি বেরিয়ে এসেছিলাম, আর আমি সেই উকিলবাবু বা আমার স্যারের
বাড়িতে আর ফিরে যাইনি, চেম্বারে ফিরে যাইনি। সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম যে না, আর ওকালতি পেশা নয়, এটা নয় অন্য কোথাও, অন্য কোনো কানে। সেখানে গিয়েও কি বিড়ম্বনার সম্মুখীন হয়নি, সে ভিন্ন কথা। কিন্তু ওকালতি করবার জন্য কালো সামলা কিন্তু আর জীবনে আমি চাপাইনি। ওই অঘটন যা চোখে দেখেছি, ওই যা তঞ্চকতা দেখেছি, যে রাজার হস্ত করে সমস্ত, কিভাবে কাঙালের ধন চুরি, আমি যেন প্রত্যক্ষ করলাম এক নিমেষে, এক লহমায়। আমার কাছে এই আদালত ব্যাপারটি কতটা ফার্স। পরে ভেবেছি, হ্যাঁ সত্যিই তো, এই মেয়েটির জন্যে উকিলবাবু হয়তো কিছু চেষ্টা করলেও করতে পারতেন। হ্যাঁ, তখন হয়তো হিউম্যান রাইটস এত প্রবল আকার ছিল না, তখন হয়তো মহিলা কমিশন এভাবে তৈরি হয়নি। কিন্তু তৎসত্ত্বেও বলা যায় ওই ছেলেটির পেছনে কিছু কেস, ফৌজদারি কেস তিনি লাগিয়ে দিয়ে ছেলেটিকে কিন্তু ধরে আনতে পারতেন। কারণ এই উকিলবাবুদের সঙ্গে থানার ওসি বা অফিসারদের নিত্য যোগ থাকে এবং তারাও নানাভাবে এদের মান্যতা দেন। কিন্তু তিনি বিন্দুমাত্র সে চেষ্টা না করে বলে দিলেন কেসে কোনো মেরিট নেই, এবং তারপরেও টাকাটি নিলেন। আর টাকাটি যদি বা নিলেন, প্রতিবিধানের কোনো ব্যবস্থাই করার আশ্বাস দিলেন না। তো সেই কারণেই বলি, আজকে এই বৃদ্ধ বয়সে উপনীত হয়ে আপনারা যদি পারেন আপোষে মীমাংসার পথ ধরুন, আইন আদালত বা থানা পুলিশ করতে যাবেন না। এটা আমার আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, যে আইন সত্যিই যে একটা তামাশা আমি নিজে দেখেছি। আপনারা হয়তো বলতে পারেন প্রতিবাদ করে, কেন বিচার কি হয় না? বিচার যে কি হচ্ছে সাম্প্রতিককালে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে কিভাবে প্রশাসন বিচার ব্যবস্থাকে প্রহসন করে তুলেছেন। তো কাজেই আমার অনুরোধ, অন্তত সিভিল সুটে, ক্রিমিনাল সুটে আপনি হয়তো জড়িয়ে গেছেন বা কোনো জায়গায় আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ফৌজদারি আদালতের বা ফৌজদারি বিধির শরণ নিতেই হবে বাজার তাগিদে। বা কেউ যদি আপনাকে জড়িয়ে দেয়, সেখানে আত্মরক্ষার জন্য আপনাকে আসতেই হবে। কিন্তু এই যে দেওয়ানি মামলা, বাড়িওয়ালা ভাড়াটিয়া মামলা, বা পার্টিশন স্যুট, বা জমি জিরেতের মামলা, বা পুকুরের মামলা, বা ম্যাট্রিমোনিয়াল স্যুটের বিভিন্ন ধারা উপধারা, রেস্টোরেশন অফ কনজুগাল রাইট সেকশন 9, এর পাল্টা যে ক্রিমিনাল ল গুলো এর উপর আরোপিত হয়, কি হিন্দু কি মুসলিম, সেখানে বিড়ম্বনা, বিড়ম্বনা এবং বিড়ম্বনা। যদি সময়কে জীবনের মহামূল্যবান সামগ্রী বলে বিচার করা হয়, মনে করা হয়, তাহলে আমার সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ, যে দয়া করে আপোষের চেষ্টা করুন। আপোষ ব্যতি রেখে যদি আপনারা আইন আদালতের চক্করে পড়েন, শুধু তারিখ পে তারিখ নয়, সুগার, প্রেশার, পরিশেষে করুণ পরিণতি হয়তো অনিবার্য হয়ে উঠবে। তবু হয়তো ন্যায় আপনার করায়ত্ত হবে না। ধন্যবাদ, নমস্কার।